উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী নুরুল ইসলাম রয়েল, তার পাশে আমার সহযোদ্ধা যুবলীগ সদস্য গুলজার, তার পাশে আমাদের সাবেক ছাত্র নেতা এবং আমার সহযোদ্ধা উপজেলা যুবলীগের সদস্য রিপোর্ট, তার পাশে উপস্থিত আছে আমার সাথে কাঁধ মিলিয়ে চলেছে আমারই সাধারণ সম্পাদক গোলাম রুবায়েত পিন্টু, তার পিছিয়ে সহসভাপতি ছাত্রলীগ শহীদপুর সহসভাপতি সাগর, তার পাশে আছে আমাদের বাবু ভাই উপজেলা যুবলীগের সদস্য, তার পাশে বিদ্যুৎ, তার পাশে একটু বেটে করে দেখা যাচ্ছে তারা দেখা দাও পুলক, আমাদের সহযোদ্ধা বড় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বড় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কৃষক লীগের সাধারণ সম্পাদক পুলক, তার পাশে উপস্থিত আছে আমার শহীদপুর কলেজের সাবেক ভিপি, আমার সহযোদ্ধা পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল সবুর আলম সবুর, তার পাশে উপস্থিত আছে বদলাগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি বেলাল চৌধুরী, তার পাশে উপস্থিত আছে সাবেক ছাত্র নেতা এবং স্বেচ্ছাসেবক লীগ পৌর কমিটির সাধারণ সম্পাদক নাদির, তার পাশে উপস্থিত আছেন আমাদের ছাত্রলীগ শহীদপুর পৌর শাখার বর্তমান সাধারণ সম্পাদক তুখার ছাত্র নেতা সিফাত সরকার, তার পাশে উপস্থিত আছে সাবেক ছাত্র নেতা নজির, তার পাশে উপস্থিত আছেন আমাদের স্বেচ্ছাসেবক কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিপ্লব ভাই, এই আমাদের এখানে যারা নেতৃবৃন্দ সেই সহায়ক উপস্থিত আছে এবং রাজীব স্বেচ্ছাসেবক লীগ নেতা সে উপস্থিত আছে। আর যাদের নাম বলতে পারি নাই তারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তুমি সামনে চলে আসো। সাহিব ভাই কোথায়? সাহিব ভাই সামনে চলে আসো। আমাদের শেখ সাহেব ভিতরে আসো। যারা নাম বলতে পারি নাই তারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি আমার মূল এজেন্ডায় চলে যাই। সম্মেলন শহীদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুর হক মহসিন কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগ শহীদপুর উপজেলা শাখার প্যাডে গত ৮/৬/২০২০ তারিখে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বরাবর এবং গত ১১/৮/২০২০ তারিখে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক সহ দৈনিক তৃতীয় মাত্রা অনলাইন পত্রিকায় বানোয়ার উদ্দেশ্য প্রণীত সামাজিক ও পারিবারিক ভাবে হেয় প্রতিপূর্ণ করার অপচেষ্টা ও মানহানিকর বক্তব্য প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিক বৃন্দ, সালাম ও শুভেচ্ছা নিয়ে আপনারা আমার আহ্বানে উপস্থিত হয়েছেন, এই জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ দিলনাওয়াজ খান, পিতা মৃত নাইম খান, দাদা মৃত হাকিম খান, সার মুন্সিপাড়া, থানা শহীদপুর, জেলা নীলফামারী। আপনারা আমাকে অনেকে ব্যক্তিগতভাবে চেনেন এবং জানেন। আমি বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শহীদপুর উপজেলা শাখার আহ্বায়ক। রাজনীতির বাইরে আমি একজন ব্যবসায়ী। উত্তরা ইপিজেড আমাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান কেপি ইন্টারন্যাশনালের মাধ্যমে আমি সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। এছাড়াও আমার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা রয়েছে। রাজনীতি ও ব্যবসার মাঝে আমি আমার নিজস্ব অর্থায়নে সাধ্যমতো নিজেকে সমাজ সেবার সাথে নিয়োজিত রেখেছি। রাজনীতি, ব্যবসা, সমাজসেবা বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত থাকার কারণে সমাজের বিভিন্ন পেশা ও বয়সের মানুষের মাঝে আমার একটি সুন্দর ও দৃঢ় ইমেজ সৃষ্টি হয়েছে। তৈরি হয়েছে সামাজিক গ্রহণযোগ্যতা। পেয়েছি সকালের সমর্থন ও ভালোবাসা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কিছু প্রযুক্তি মহল উদ্দেশ্য প্রণীত ভাবে হেয় প্রতিপূর্ণ করার অপচেষ্টা এবং মানহানিকর বক্তব্য প্রদানে লিপ্ত রয়েছে।
তার এই ধারাবাহিকতায় আমার বিরুদ্ধে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন এর লিখিত অভিযোগ সংযুক্ত পাতা নং 1 ও 2 এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত বক্তব্য সংযুক্ত পাতা নং 3 ও 4 আপনার সদয় অবগতির জন্য উপস্থাপন করছি। আওয়ামী লীগের প্যাডে এটা লেখা হয়েছে, আমি একটু পরে শোনাই আপনাদের। বরাবর চেয়ারম্যান সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রের কার্যনির্বাহী কমিটি বিষয় সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগের মেয়র উত্তীর্ণ কমিটির আহ্বায়ক দিলনওয়াজ খান একজন কুখ্যাত খুনি যুদ্ধ অপরাধী রাজাকারের সন্তান প্রসঙ্গে সালাম রইল। আশা করি ভালো আছেন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক দিলনওয়াজ খান একজন চিহ্নিত যুদ্ধ অপরাধী, তার পিতা 71-এর কুখ্যাত খুনি যুদ্ধ অপরাধী রাজাকার নঈম গুন্ডা ব্রাইগেড নঈম খান পার্বতীপুর ও সৈয়দপুর শহরে বাঙালিদের নির্মমভাবে হত্যা করেছিল। উল্লেখযোগ্য পার্বতীপুর রেলওয়ে হাসপাতালের সহকারী সার্জন ডাক্তার আব্দুল গফুর ও ডাক্তার মতিউর রহমানকে 12 মে 1971 সালের শুক্রবার নামাজের সময় নির্মমভাবে বয়লারের আগুনে নিক্ষেপ করে হত্যা করে পরবর্তী পার্বতীপুর কলেজে মেয়েদের ধর্ষণ করে স্থল কেটে মাঠে ফুটবল খেলত। ক্রমশ শত শত হত্যাকাণ্ড ঘটিয়েছিল। পার্বতীপুর থানা অস্ত্রাগারের চাবি তার হাতে থাকতো। সৈয়দপুরের 450 জন হিন্দু মারোয়ারিদের ট্রেন ট্র্যাজেডি গণহত্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এসব হত্যাকাণ্ডের রংপুর জজ কোর্টে মামলা হয়েছিল। সেই 46 জন আসামির মধ্যে দিলনওয়াজ খানের পিতা নঈম গুন্ডাও ছিল, যার মামলা নং 5173 রংপুর জজ কোর্ট। এই মামলা 46 জনেই গ্রেফতার হয়েছিল। দুঃখের বিষয়, জিয়া ক্ষমতাকালে তাদের প্রত্যেককে ছেড়ে দেওয়া হয়। যুবলীগের পদকে পাকাপোক্ত করতে মুন্সিপাড়ায় কোয়ার্টার দখল করে জুয়া ও মাদক সেবীদের আস্তানা করে দলকে ব্যবহার করছে। বর্তমানে দিলনওয়াজ খান মাদক কারবারিদের গডফাদার। পার্বতীপুরে ইয়াবা ও ফেন্সিডিল সহ মাদক মোটরসাইকেলে ধরা পড়েছিল। মামলা বিভিন্ন খাতে প্রবাহিত করার জন্য দলীয় ভাবে প্রভাব খাটিয়ে মামলাটিকে দুর্বল করে নিজেকে পার্বতীপুর থানায় তদন্ত করলে আসল ঘটনাটি বেরিয়ে আসবে। সে দলীয় প্রভাব প্রতিপত্তি খাটিয়ে রেলওয়ের জায়গা দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক সিন্ডিকেট, জুয়া সহ নানা রকম অপকর্ম মূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। 2015 সালে চাঁদাবাজি 2015 সালে সংখ্যালঘু অমিত কুমার আগরওয়ালার বাড়ি দখল করেছিল। পরে স্থানীয় জনগণ ও এমপি তীব্র প্রতিবাদে দখল ছাড়তে বাধ্য হয়। এই সময় ভারতীয় দূতাবাসের চাপে তাকে দল থেকে বহিষ্কার ও কমিটি ভেঙে দেয়। দিলনওয়াজ খান জীবনে কোনোদিন কলেজে শিক্ষা লাভ করে নাই। এইচএসসির কোনো সার্টিফিকেট নাই। তারপরেও স্থানীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মকসুদুল মমিনের সহযোগিতায় অর্থের বিনিময়ে নির্বাচন না করে সৈয়দপুর থানা ছাত্রলীগের সভাপতি হয়, যা কোনো দিনও পূর্ণাঙ্গ কমিটি করতে পারে নাই। মকসুদুল মমিন বিগত নভেম্বর মাসে 2019-এ সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা দলের মধ্যে চুক্তি অভিযানের অংশ হিসেবে দুর্নীতিবাজ লোহাচোর এর অপরাধে তাকে দল থেকে বাদ দিয়ে বর্তমান সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদটি শহীদ পরিবারের সন্তান সাবেক যুবলীগের সভাপতি মোহাম্মদ মহসিনুল হককে সাধারণ সম্পাদক মনোনীত করে। দিলনওয়াজ খান কলেজের মুখ না দেখে ছাত্রলীগের সভাপতি যেমন হয়েছে, ঠিক তেমনি আওয়ামী লীগের দুষ্ট চক্রকে কাজে লাগিয়ে যুবলীগ থেকে বহিষ্কার হওয়ার পরও পূর্বের চেয়ারম্যান জনাব ওমর ফারুক চৌধুরীকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সৈয়দপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক হয়।
26/4/2018 আহ্বায়ক কমিটি 90 দিনের জন্য অনুমোদন হওয়ার পরও অবৈধভাবে পদ দখল করে আছে। আজ পর্যন্ত ওয়ার্ড ইউনিয়ন কমিটি করতে পারে নাই। বর্তমানে ব্যানার ফেস্টুনে নিজের ছবি প্রকাশ করতে ব্যস্ত। সে ক্ষমতাকে পাকাপোক্ত করতে দলের মধ্যে নানা রকম কর্মকাণ্ড করে কেবলমাত্র নিজেকে প্রকাশ করার জন্য, এক উপর মহলকে দেখানোর জন্য। একই সঙ্গে সে শহীদপুরের পৌর আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী একই ব্যক্তি দুটি পদে থাকতে পারে না। দলীয় ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে বিএনপির সঙ্গে যোগ সাজস করে দলকে নানাভাবে ব্যবহার করে, যাহা দলের মধ্যে মারাত্মক প্রভাব ফেলেছে। আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা দলের মধ্যে ত্যাগী পদ বঞ্চিত পণ্ডিত আওয়ামী লীগ পরিবারের সদস্যদেরকে নিয়ে দল পরিচালনার নির্দেশ দিয়েছেন। শহীদপুর মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমন একজন চিহ্নিত যুদ্ধ অপরাধী সন্তান কি করে আজও বহাল তবিয়তে আছে? আমরা দলীয় প্রধান দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে রাজাকারের যুদ্ধ অপরাধীর সদস্য বহির্ভূত মুক্তিযুদ্ধ চেতনায় শহীদপুর উপজেলা যুবলীগের কমিটি চাই। অতএব আপনার নিকট আকুল আবেদন, অত বিলম্বে শহীদপুর উপজেলা যুবলীগ কমিটি বাতিল করে আওয়ামী লীগ পরিবার নিয়ে দল গঠন করার জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে। ওনার সিল সই করা গাইড আছে। একই বক্তব্য অনলাইনে উনি দিয়েছেন। হ্যাঁ, অনলাইনে এই বক্তব্য উনি দিয়েছেন। এই যে ওনার এত সংযুক্ত আছে কপিটা, আপনারা দেখতে পারেন। এই ব্যাপারে শুরু থেকেই আবার শুরু করে দেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি বিগত 24 বছর যাবৎ বাংলাদেশ ছাত্রলীগ স্থানীয় ও কেন্দ্রীয় শহীদপুর আওয়ামী যুবলীগের তথা শহীদপুর আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থেকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিটি কর্মসূচি সফল করার লক্ষ্যে অংশগ্রহণ করেছি। কিন্তু পরিতাপের বিষয়, শহীদপুর আওয়ামী লীগের পরিবারের কয়েকজন স্বার্থন্বেষী নেতা কর্মী প্রতিনিয়ত আমাকে রাজাকারের সন্তান আখ্যায়িত করা সহ মহান মুক্তিযুদ্ধ চলাকালীন আমার পিতাকে শহীদপুরে শত শত হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মিথ্যা নোংরা অভিযোগ উপস্থাপন করে আমার মরহুম পিতার সম্মান নষ্ট করার হীন খেলায় মেতেছে। কিন্তু জাতীয় স্থানীয়ভাবে প্রকাশিত রাজাকারের তালিকায় কোথাও আমার বাবার নাম উল্লেখ নেই। পক্ষান্তরে জাতীয়ভাবে প্রকাশিত রাজাকার তালিকায় সংযুক্ত পাতা নম্বর 5 ও 6 ক্রমিক নম্বর 20 ও 70 এবং স্থানীয়ভাবে প্রকাশিত রাজাকারের তালিকায় সংযুক্ত পাতা নম্বর 7 ও 8 ক্রমিক নম্বর 19 নঈমউদ্দিন কাজীর পিতা সলিমউদ্দিনের নাম তালিকাভুক্ত। উক্ত রাজাকার নঈমউদ্দিন কাজীর নামের সাথে আমার পিতা নঈম খান সংযুক্ত পাসপোর্ট কপি পাতা নম্বর 9 আপনারা দেখে নিতে পারেন। এর নাম মিলিয়ে আমার মরহুম পিতাকে কলঙ্কিত করা হচ্ছে। এছাড়া মহান স্বাধীনতার 50 বছর চলাকালীন হঠাৎ করে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শহীদপুরে 450 জন হিন্দু মারোয়ারি ট্রেন ট্র্যাজেডি গণহত্যার ঘটনায় 46 জন আসামির মামলা নং 5173 রংপুর জজ কোর্ট নথিপত্র পাওয়া সাপেক্ষে প্রমাণিত উপস্থাপন করা হবে। সঙ্গে আমার পিতাকে জড়ানোর চেষ্টা করা হয়েছে। আমি দায়িত্ব নিয়ে দৃঢ়ভাবে বলতে চাই, আমার বাবা কোনো সময় কোনোভাবেই যুদ্ধাপরাধী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। আমার পিতাকে জড়িয়ে যে সকল অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা, বানোয়াট
কাল্পনিক ও উদ্দেশ্য প্রণীত। প্রিয় সাংবাদিকবৃন্দ, জনাব মহসিন লিখিতভাবে এবং ফেসবুকে আমার বিরুদ্ধে উল্লেখ করেছেন যে আমি প্রভাব খাটিয়ে প্রশাসনকে ম্যানেজ করে রেলওয়ে কোটা দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা সহ মাদক কারবারিদের গডফাদার হিসেবে নানা রকম অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। এছাড়াও তিনি আমার বিরুদ্ধে পার্বতীপুরে ইয়াবা ও ফেন্সিডিল সহ মোটরসাইকেল ধরা পড়া এবং পার্বতীপুর থানায় মামলা হয়েছিল বলে মিথ্যা ও কাল্পনিক বক্তব্য প্রদান করেন। তিনি অসুস্থ মস্তিষ্কে এ ধরনের বক্তব্য প্রদান করেছেন বলে আমি মনে করি। আমাকে জড়িয়ে অমিত কুমার আগরওয়ালার বাড়ি দখলের যে কল্প কাহিনী তিনি উপস্থাপন করেছেন তা মিথ্যা বেসাত্তি ছাড়া আর কিছুই নয়। প্রকৃতপক্ষে অমিত কুমার সঙ্গে সুজিত রায়ের জমি জমা সংক্রান্ত মামলা ছিল, যা বর্তমানে আদালতে চলমান, যার মামলা নং 57 আপনার দেখে নিয়ে 10-12টা মামলা আছে। হ্যাঁ, এই কিছুদিন পূর্বেই অমিত কুমার আগরওয়ালা ও আমি করোনাকালীন সময়ে একসাথে ত্রাণ বিতরণ করেছি। উক্ত ঘটনায় আমাকে জড়িয়ে কিছু রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করা হচ্ছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, 2004 সালে সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন কাউন্সিলরদের প্রত্যক্ষ ঘরে আমি দিলনওয়াজ খান সভাপতি এবং গোলাম রবায়েত মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হই। সৈয়দপুর টাউন হলের উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসাদুজ্জামান নূর এমপি, প্রচার সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামরুল হাসান খোকন, দপ্তর সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কার্যনির্বাহী কমিটি, এবং বাংলাদেশ ছাত্রলীগের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতা সর্বজনাব সাবেক এমপি মরহুম আলিমউদ্দিন, মরহুম আব্বাস আলী সরকার, মরহুম জওয়াদুল হক সরকার, আক্তার হোসেন বাদল, মোজাম্মেল হক সহ অনেকে উপস্থিত ছিলেন। সম্মেলনে পরিবর্তিত জেলা ছাত্রলীগের নির্দেশে সাবেক সভাপতি হাসিবুর রহমান চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ হাপ্পু, সম্মেলনের প্রস্তুত কমিটির আহ্বায়ক মোহাম্মদ আরিফুল আনোয়ার সুমন এর সাথে পরামর্শ করে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি সমীকরণ পাতা 10 ও 11 ঘোষণা করি। পরবর্তীতে আমি আমার নিজ দক্ষতায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সমীকরণ পাতা 12 নির্বাচিত হই। অথচ জনাব মহসিন সে সময় রেল শ্রমিক লীগ নেতা, বর্তমান উপজেলা চেয়ারম্যান মকসুদুল মমিনকে জড়িয়ে বিভিন্ন অশ্লীল ও অরুচিকর বক্তব্য প্রকাশ করছেন। যেখানে ছাত্রলীগ উপজেলা কমিটির অনুমোদন দেয় জেলা, সেখানে মকসুদুল মমিনকে জড়িয়ে টাকার বিনিময়ে ছাত্রলীগ কমিটির অনুমোদন দেওয়ার মতো মিথ্যা বানোয়াট বক্তব্য প্রদান করছেন। তিনি ফেসবুকে প্রদানকৃত বক্তব্যে বহিষ্কৃত যুবলীগ নেতা আবু বিন শাওন এর বিভিন্ন অপকর্মের সঙ্গে আমার নাম জড়ানোর চেষ্টা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে আমার ভাড়া কিন্তু বাসায় শাওন বসবাস করে এবং বিভিন্ন অপকর্ম করে থাকে, কিন্তু সকলের জ্ঞাতার্থে বলতে চাই শাওন মুন্সিপাড়া খেজুরবাগ মসজিদের নিকট তার নিজস্ব 3 তলা বাড়িতে বসবাস করে। আমি কেন্দ্রীয় কমিটির নির্দেশে শাওনকে যুবলীগ থেকে বহিষ্কার করি। যুবলীগের শাওনকে কে নিয়ে এসেছিল? আমার প্রশ্ন। আজ যিনি অভিযোগ শাওনকে যুবলীগে নিয়ে এসেছে এবং আশ্রয় প্রশ্ন দেওয়া শুরু করছে, শুধুমাত্র আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই তিনি এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন। জনাব মহসিন লিখিতভাবে এবং ফেসবুকে প্রকাশ করেছেন যে যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে মোটা অঙ্কের টাকা প্রদান করে আমি যুবলীগ সৈয়দপুর উপজেলা শাখার আহ্বায়ক পদ দখল করেছি, যা মিথ্যা কল্প কাহিনী ছাড়া আর কিছুই নয়। প্রকৃত সত্য হলো আমি আমার দক্ষতা, নিষ্ঠা এবং আদর্শের কারণে আহ্বায়ক কমিটি নির্বাচিত হয়েছি। তিনি যুবলীগের পদ হারানোর পর হতেই আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু করেছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী একই ব্যক্তি 2টি পদে থাকতে তার
নামে তিনি অভিযোগ উপস্থাপন করেছেন। অথচ জনাব মহসিনুল হক মহসিন নিজেই নীলফামারী জেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক এবং সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অর্থাৎ তিনি একই সাথে দুটি পদ দখল করে আছেন। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমি আপনাদের মাধ্যমে সৈয়দপুরবাসীকে জানাতে চাই যে আমি উর্দু ভাষী বলে কি আমাকে বারবার রাজাকারের সন্তান বলে আখ্যায়িত করা হয়? আমি এবং আমার পরিবার দীর্ঘ 24 বছর আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ সহ সৈয়দপুরের জাতীয় এবং স্থানীয় নির্বাচনে উর্দু ভাষী কমিটিকে আওয়ামী লীগের পক্ষে ভোট প্রদানে সক্রিয় ভূমিকা পালন করেছি। সৈয়দপুর পৌরসভা নির্বাচন আসন্ন। আমাকে রাজাকারের সন্তান বলে বা উর্দু ভাষীকে কটাক্ষ করে আগামী পৌর নির্বাচনে উর্দু কমিউনিটির ভোট অন্যত্র নেওয়া ষড়যন্ত্র চলছে কি না সে ব্যাপারে আমি সন্দিহান। আজ যিনি অভিযোগের ছাপি খুলে বসেছেন তিনি জাতীয় পার্টির সময় জাতীয় পার্টি করেছিলেন। 1998 সালে পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোজাম্মেল হককে পরাজিত করার জন্য বিএনপি প্রার্থী আমজাদ হোসেন ভদের সাথে আঘাত করেছিলেন। তিনি পৌরসভা রোডে অবস্থিত রটারি ক্লাব এর আওতাধীন রটারি স্কুল ও রটারি চক্র হাসপাতালের প্রায় 8 থেকে 9 শতক সরকারি খাস জায়গা জবরদখল করে টাকার বিনিময়ে অন্যত্র বিক্রি করেছেন। উক্ত জায়গা দখলে ম্যানেজিং কমিটি বাধা দিয়ে তাদেরকে লাঞ্ছিত করেছে। জনাব মহসিনুল হক মহসিন জেলা যুবলীগের সভাপতি থাকাকালীন নতুন বাহুপাড়ায় লিচু বাগান এলাকায় জয়নক সেনাবাহিনীর সদস্য নামে বরাদ্দকৃত জমি জোরপূর্বক দখল করে সেখানে বেশ কয়েকটি বাড়ি তৈরি করে ভাড়া প্রদান করেছেন। উল্লেখ্য যে সেখানে একটি বাড়িতে মহসিনুল হক মহসিনের দ্বিতীয় স্ত্রী, যাকে মহসিনুল হক মহসিন বিচার সালিস কর্তৃককে নিজেই বিবাহ করেন, তার আগের স্বামীর সন্তানকে নিয়ে বসবাস করছেন। তার চরিত্র কি আপনাদের সামনে প্রশ্ন রেখে গেলাম। আপনাদের নিকট বলতে চাই, দেশ মাটি আওয়ামী লীগ সহপরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি কি আমার অপরাধ? যদি তা অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। দেশ মাটিকে ভালোবাসার অপরাধে আমি আজীবন করে যাব। সকলের ভালোবাসা নিয়ে দেশের জন্য মানুষের জন্য কাজ করে যেতে চাই। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। প্রশ্ন করলে করতে পারেন। বলে দেন ভাই, এই যে আপনি তো সংবাদ সম্মেলন করলেন, পাশাপাশি আপনার এই লিডারের বিরুদ্ধে আপনার সংবাদ সম্মেলন আছে, তার বিরুদ্ধে আপনি আইনগত কোনো ব্যবস্থা নেবেন? অবশ্যই আইনগত ব্যবস্থা নিব, অবশ্যই। পরবর্তী আপনার আর কোনো কর্মসূচি আছে কিনা? আমার তো কোনো কর্মসূচি নাই। তারপরে এখানে আমার অভিভাবক এখানে বসে আছে, আমরা সহযোদ্ধারা আছে, তাদের সাথে আমি কথা বলবো। ওনারা যেভাবে আমাকে গাইডলাইন দিবে, যেভাবে ওনারা আমাকে বলবে আমি সেভাবেই আসবো। আমি যে প্রশ্নটা দিলাম আপনি ওইভাবে, যেহেতু সে আওয়ামী লীগ করে, আমি আওয়ামী লীগের কাছে তার বিরুদ্ধে সে অভিযোগ করেছি। পরবর্তীতে আওয়ামী লীগ যেভাবে সিদ্ধান্ত নেবে তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমি আরো তাদের এটা একটু গোছাই দিয়ে দেব। আমি ইতিমধ্যে সৈয়দপুর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অবগত করেছি, আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবগত করেছি। ওনারা যে সিদ্ধান্ত দিবে
সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি আগাবো এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি সবকিছু বলবো। ধন্যবাদ। পরবর্তী কিরকম আছে বা একটা আমলিগকে সৈয়দপুরে কি বিতর্কিত করার কোনো একটা প্রয়াস আপনারা মনে করছেন? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি উপজেলা চেয়ারম্যান মকসুদুল মমিন। সবাই আমাকে চেনেন। এখানে সম্মেলন জিল্লাস খান ছোট ভাই বন্ধু পাশে এখানে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম্মেল ভাই সহ সামনে এবং পিছনে যারা আছেন সবাই একসঙ্গে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বা বর্তমানে সম্পৃক্ত আছেন। তো আপনাদের উপস্থিতিতে যে আলোচনাগুলো হচ্ছে আসলে সৈয়দপুর শহর আমরা যারা বসবাস করি আমরা সবাই সবাইকে ছিলেন এবং আমাদের যে রাজনৈতিক জন্ম রাজনৈতিকভাবে আমরা যেভাবে জন্ম নিয়েছি এবং যেভাবে আমরা সৈয়দপুরের রাজপথে আমরা কাজ করেছি বা এখনো করে যাচ্ছি সাধারণ মানুষের জন্য, এটাও আপনাদের সামনে দৃশ্যমান। তো আমি যেটি বলতে চাই সেটি হলো যে দিলনওয়াজের ব্যাপারে যে বক্তব্যটি এসেছে, যথাযথ প্রমাণ সাপেক্ষে যদি কেন্দ্র কোনো সময় এই ধরনের কোনো পদক্ষেপ নেয় যে না দিলনওয়াজ খানের দল করার কোনো অধিকার নাই, নিশ্চয়ই আমরা আওয়ামী পরিবার সেটা নিশ্চয়ই মেনে নিতে বাধ্য হব। কিন্তু আমরা বারবার মনে করছি যে এই ধরনের অভিযোগগুলো সময় সময় উত্থাপন করা হয়, যেটি আমাদেরকে বা আমাদের অনেকেই সামাজিকভাবে পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য। এই ক্ষেত্রে এই মুহূর্তে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ তার ব্যাপারে অর্থাৎ দিলনওয়াজের ব্যাপারে অথবা উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক মহাসিনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে কি নেবে না এটা ফোরামে আলোচনা হতে পারে। এখানে আমাদের কোনো এই ব্যাপারে কোনো বক্তব্য নাই। দিলনওয়াজ একজন ব্যক্তি, দিলনওয়াজ একজন মানুষ এবং সে সামাজিকভাবে বসবাস করে। স্বাভাবিকভাবেই সে সৈয়দপুরবাসীকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তার এই বক্তব্যগুলো উপস্থাপন করে সুবিচারের জন্য প্রার্থনা করতে পারে এবং সেটি উনি করছেন। আমরা তার সঙ্গে এখানে উপস্থিত হয়েছি। আর আমি যেটি আরো বলতে চাই যে যে ঘটনাগুলো বারবার বলা হচ্ছে, আমি আবারও বলবো সৈয়দপুর শহর ছোট্ট শহর, এখানে আমরা যে যা করি না কেন সেই জিনিসগুলো কিন্তু আমাদের সামনে চলেই আসে। তো সৈয়দপুরের ট্রেন ট্র্যাজেডি, গণহত্যা, স্বাধীনতার 50 বছর পরে যে এই ধরনের একটা অভিযোগ আনা হচ্ছে, তো স্বাধীনতার এই ট্র্যাজেডিকে কেন্দ্র করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের সন্তান বা পরিবারের সদস্যদের নিয়ে গঠিত একটি সংগঠন স্মরণিকা পরিষদ আয়োজিত সৈয়দপুরের বীরত্ব গাথা ইতিহাস সম্পর্কিত লেখনীতে কোনোদিনই দাবি করা হয়নি সাবেক ছাত্রনেতা মুজিবুর লীগ আহ্বায়ক দিলনওয়াজ খানের পিতা মরহুম নাহিদ খান মহান মুক্তিযুদ্ধের সৈয়দপুরের ট্রেন ট্র্যাজেডি বা গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন। এমনকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক সৈয়দপুরের কৃতি সন্তান মৌসুম মঞ্জুরের লেখা একটি বই সৈয়দপুরের 71 ও একটি প্রতারণা ট্রেন, যা গত বইমেলায় প্রকাশিত হয়েছে, সেখানেও এই ধরনের কোনো তথ্য উপস্থাপিত হয়নি। এবং ইতিমধ্যেই এই ধরনের তথ্য বা এই ধরনের মামলার নথিপত্র আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। আমরা বলতে দিলনওয়াজ খান চেষ্টা করছে, আমরা সহযোগিতা করছি। যদি এই ধরনের কোনো তথ্য নিশ্চয়ই আমরা পাবো, পেলে আপনাদের সামনে আবার আমরা উপস্থাপন করব। আর আমি যে কথাটি বলতে চাই সেটি হলো যে সৈয়দপুরের আওয়ামী রাজনীতিকে কেন্দ্র করে যখনই একটি নির্বাচন সামনে আসে তখনই বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য তথ্য মিডিয়া এবং ফেসবুকে প্রচারণা করা হয় বিশেষ কোনো গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য। এটা আমাদের কাছে বারবার প্রমাণিত হয়েছে এবং আমরা বরাবরই লক্ষ্য করেছি সৈয়দপুরে যখন রাজনীতি অর্থাৎ নির্বাচনের সময় ঘনিয়ে আসে অর্থাৎ শেষ সময়, আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একমত হবেন যে দেখা গেছে সৈয়দপুরের সেই শেষ সভায় শেষ মঞ্চে গিয়ে আওয়ামী লীগেরই কোনো নেতা উর্দু ভাষীদেরকে গালিগালাজ করে ভোটের অবস্থানটাকে ভণ্ডুল করে দেয়। এটা বরাবরই আপনারা লক্ষ্য করেছেন, এটা লুকানো সাধারণ কথা নয়। এবং আজকে এই ধরনের ঘটনা আবারও নতুন করে সৃষ্টি হচ্ছে কিনা এটি আমাদের সন্দেহান। আর আমি যেটি বলতে চাই যে আমি উপজেলা চেয়ারম্যান, আমি প্রায় 42 বছর শ্রমিক সংগঠন এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমি
বেশিরভাগ সবাই শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিয়েছি এবং শহীদপুরের রাজপথে এমন কোনো আন্দোলন বা সংগ্রাম নাই যেখানে আমি সামনের 5 জনের মধ্যে আমি একজন ছিলাম না। আজকে আমাকেও বারবার উদ্দেশ্য করে কিছু কথাবার্তা বলা হচ্ছে। একটু আগে আপনারা শুনলেন যে অভিযোগটা ঢাকায় বানানো হয়েছে দিলনওয়াজের নামে, সেখানে আমাকে দুর্নীতিবাজ লোহাচোর আখ্যায়িত দিয়ে সেখানে অভিযোগটা উত্থাপন করা হয়েছে। অর্থাৎ বারবার আমাকে সামাজিক পারিবারিক ভাবে আমাকে হেয় করার জন্য চেষ্টা করা হচ্ছে। তো আমি এটুকুই বলবো যে আবারও বলবো যে শহীদপুরের মানুষ সবাই সবাইকে চেনে, সবাই সবাইকে জানে আমরা কে কিভাবে চলি, কিভাবে আমাদের পরিবার পরিচালনা করি, কিভাবে আমাদের সংসার চলে, কিভাবে আমাদের পরিবার চলে, সমস্ত সবার নক্ষত্রমণি আছে। তো আমি শুধু এটি বলবো যে আজকের এই সংবাদ সম্মেলন যেটা আয়োজন করেছে এবং এখানে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জনপ্রিয় শেখ হাসিনা তিনি তার দায়িত্ব নিয়েই আজকে দেশ পরিচালনা করছেন। তার প্রতি আমাদের অগাধ আস্থা এবং বিশ্বাস আছে এবং সেই বিশ্বাস রেখে আমরা বলতে চাই যে আজকে যে ঘটনাগুলো বারবার উপস্থাপন করা হচ্ছে সেগুলো উনি নিশ্চয়ই সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন এবং শহীদপুরের রাজনীতি বহু ভাষাভাষীর অবস্থানের মানুষ এখানে এই শহীদপুরে, সেই শহীদপুরের রাজনীতি যাতে নোংরা পরিবেশে না যায় এবং যারা আজকে এই নোংরা কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়েছে আমি অনেকেই লক্ষ্য করেছি যে আজকে আমি যখন 42 বছর আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তখন আমার সামনে দেখা যাচ্ছে যে কিছু ছেলেপেলে নবাগত যারা অন্য দল করতেন তারা এসে আমাদেরকে কটাক্ষ করার চেষ্টা করছে এবং আমাদেরকে তাচ্ছিল্য করছেন, যেটা আমাদের মনে অর্থাৎ আমরা যারা টেকি, আমরা যারা দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত আজকে অনেকেই আমরা একদিকে সাইড হয়ে আছি, অর্থাৎ সরে আছি মান সম্মান নিয়ে। এটা খুবই খারাপ লক্ষণ, ভালো লক্ষণ নয়। আমি আর বক্তব্য বাড়াতে চাই না, যেটুকু বললেন আমি আবার বক্তব্য বললাম। আপনারা আমি আবারও বলবো যে তথ্যভিত্তিক এবং সুন্দরভাবে আপনারা উপস্থাপন করবেন, শুধু এই ক্ষেত্রে নয়, শহীদপুরের স্বার্থে, শহীদপুরের ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই সাংবাদিক বিন্দু আমাদের বিবেকের কি বলবো মানে বিবেকের দর্পণ বা বিবেক বা আমাদের সবকিছু কর্মের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন বা মিডিয়ার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। আমি সব ক্ষেত্রেই বলবো যে শহীদপুরের ভালো দিকগুলো সুন্দরভাবে উপস্থাপন করেন এবং খারাপ যদি কিছু থাকে সেটাও খারাপভাবে উপস্থাপন করবেন। অর্থাৎ যেটাকে করবেন খারাপ এবং ভালো সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করবেন, যাতে করে আমরা শহীদপুরের মানুষের মঙ্গল করতে পারি, শহীদপুরকে আমরা এগিয়ে নিতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংবাদ সম্মেলনে একটি কথা দিলনওয়াজ আহ্বায়ক সাহেবের কথা আসছে যে দীর্ঘ বা আপনিও আপনার পক্ষে বলেন 30 বছর ধরে এই অপ্রীতিকর কথাগুলো আসতেছে যে নঈম খানকে, নঈম গুন্ডাকে রাজাকার, কুখ্যাত রাজাকার হ্যানত্যান বলে বিভিন্ন ভাষায় গালাগালি করে তার পরিবারকে হাই প্রতিপূর্ণ করতেছে 24 বছর ধরে করে এই কথাগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে, আপনারা নিজে বলতে এবং আমরা নিজে শুনতেছি। তো এই দীর্ঘদিন ধরে আপনারা সাংগঠনিক কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে আমরা মনে করি এরা আগামী দিনে আরো বলে সহজ পথ যদি সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় তো এখানে মুক্তিযোদ্ধা কমান্ডাররা থাকতো, ওরা সাংগঠনিকভাবে একটা কঠোর সিদ্ধান্ত যদি নেওয়া যেত তাহলে আগামীতে এই সামনে আর এই কথাগুলো আসতো না। আমি মনে করি যে এখানে মুক্তিযোদ্ধারা কমান্ডার সহ আরও অনেক সিনিয়র ব্যক্তিদের থাকা দরকার ছিল বলে প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। আজকের সংবাদ সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপিত হয়েছে। আমি শুধু এতটুকু সংযোজন করতে চাই, রাজাকার শব্দের অর্থ কি আমরা বই পড়ে জেনেছি। রাজাকার কারা ছিল, রাজাকার কাকে বলা যাবে, এটাও বই পড়ে শিক্ষা দীক্ষায় জ্ঞানে গরিমায় আমরা অবগত।
সাংবাদিক ভাইরা আপনারাও নিশ্চয়ই এই ব্যাপারে অবগত। আমি আপনাদের মাধ্যমে শহীদপুরের মুক্তিযোদ্ধা সংসদ, শহীদপুরের সুধী সমাজ, শহীদপুরের শহীদ পরিবারের বীরত্বগাথা ইতিহাস সম্বলিত শহীদ পরিবারের কৃতি সন্তান বা পরিবারের সদস্যরা যারা আছেন তাদের সকলের কাছে বিনীত অনুরোধ জানাতে চাই, এই শহরে মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ইতিহাস রয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার, দালাল বা মুক্তিযুদ্ধ বিরোধী মানুষও রয়েছে। বিনীতভাবে আপনাদের সামনে অনুরোধ জানাতে চাই তাদের কাছে, যারা অত্যন্ত সুচিন্তিতভাবে এই শহরে রাজাকারের একটি তালিকা তৈরি করা হোক। পাশাপাশি এইরকম কোনো মেশিন, এরকম কোনো যন্ত্র বাংলাদেশে আবিষ্কার হয় নাই, মন গড়া যন্ত্র, যে আমার ইচ্ছা হইলেই আমি কাউকে রাজাকার বানাতে পারবো, আমার ইচ্ছা হইলেই আমি কাউকে মুক্তিযোদ্ধা বানাতে পারবো। একটি সঠিক ইতিহাস আমাদের এই শহীদপুরের বীরত্বগাথা মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ থাকুক, যার তালিকা শহীদপুরের প্রেস ক্লাবে থাকবে, মুক্তিযোদ্ধা সংসদে থাকবে, যেন ইচ্ছা করলেই কেউ কোনো মন করা কথা আমরা কেউ নিজেদের সাথে ব্যবহার করতে না পারি। একটি তালিকা তৈরি করা হোক, সেই তালিকাটা প্রকাশ করা হোক, এবং বীরত্বগাথা যে ইতিহাস, ট্রেন প্রতারণার ওই ট্রেনে কি সংগঠিত কি হয়েছিল তাদের চাক্ষুষ সাক্ষী, যেরকম কালঠুদা, কবিরাজ ভান্ডারের কালঠুদা ওই ট্রেনে ছিলেন, ভাগ্যক্রমে বেঁচে গেছে। এরকম আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব উল্লেখ করেছেন যে স্মরণিকা পরিষদ আয়োজিত বিভিন্ন তাদের স্মরণিকা, সাহিত্য স্মরণিকায় তাদের বক্তব্য বিভিন্ন সময়ে আমরা পড়েছি এবং তাদের বইগুলি সংরক্ষণে আমাদের আছে। সেখানকার ইতিহাস সম্বলিত চাক্ষুষ সাক্ষী হিসেবে তাদের বক্তব্যগুলো সেখানে চলে এসেছে। তার বাইরেও এই সমস্ত শহীদ পরিবারের সন্তান বা শহীদপুরের কৃতি বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে অনেক ইতিহাস সম্বলিত বক্তব্য এসেছে। তার বাইরেও আরো যদি কিছু থেকে থাকে আপনারা অনুগ্রহপূর্বক প্রকাশ করুন। প্রয়োজনে মুক্তিযোদ্ধা সংসদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ভাইরা এবং শহীদ পরিবারের উল্লেখযোগ্য সিনিয়র সিটিজেন যারা আছেন শহীদ পরিবারের, তারা সেই দলিলে স্বাক্ষর করে যান। আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম যেন আমরা জানতে পারি শহীদপুরের বীরত্বগাথা ইতিহাসের মূল কথাগুলি কি ছিল, মূল কাহিনী কি ছিল। আরো কথা রয়ে গেছে, পরবর্তীতে পর্যায়ক্রমে আসবে। অনুগ্রহপূর্বক যারা এই সমস্ত কথা বলছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই শেষে, যে শহীদপুরেও একটি মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই মুক্তিযুদ্ধের সময় কারা রাজাকার ছিল, কারা স্বাধীনতা বিরোধী ছিল, তাদের নামগুলি সামনে চলে আসুক। তাদের সাথে আমাদের কার কি সখ্যতা ছিল, তাদের সাথে আমাদের কার কি ব্যবসায়িক পার্টনার হিসেবে কাজ করেছি আমরা, তাদের কথাগুলিও আসুক। আমরা এই প্রজন্মের মানুষ, আমরা জানতে চাই, আমরা শিখতে চাই, আমরা আমাদের মনের ভিতরে আমরা এগুলি রেখে দিতে চাই, সত্য ইতিহাস। ধন্যবাদ। আশা করি সাংবাদিক ভাইরা আপনারা এই ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখবেন। ধন্যবাদ সবাইকে। আরো কেউ কোন প্রশ্ন রাখবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এতক্ষণ যুবলীগের উপজেলা যুবলীগের কনভেনর বিনিয়োগ স্থান আইনের বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার, ভিত্তিহীন বানোয়াট কোনো মহল থেকে উত্থাপিত হয়েছে, সেটার প্রতিবাদে আজকে যে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে, আমার বক্তব্য কিন্তু স্পষ্ট। মহান মুক্তিযুদ্ধের সময় 9 মাস ধরে তাণ্ডব চলছে এবং প্রকাশ্য নারী ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, সমস্ত কিছু দিবালোকের মতো সত্য। এবং আজকে যারা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট
অভিযোগ অপপ্রচার করছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকে যে আজকে দেশ স্বাধীনতার 50 বছরেও যাদের পরিবার থেকে যারা ভাই হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, আপনজনকে হারিয়েছেন, তারা কেন এই স্বাধীনতার পরে আইনের আশ্রয় নিলেন না? এবং সুযোগ কিন্তু শেষ হয়ে যায় নাই, সুযোগ এখনো আছে। বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হয়েছে। দিলওয়ার খান কিংবা দিলওয়ার খানের পরিবার যদি সত্যি সত্যি অপরাধী হয়ে থাকে এবং সেই মহান মুক্তিযুদ্ধের সময় যে তাণ্ডব লীলা ঘটেছিল বাংলাদেশে সেটার সঙ্গে যদি জড়িত থাকে, তাহলে আমার আজকের এই সংবাদ সম্মেলনের প্রস্তাব থাকবে সেই পরিবারের নামে মামলা করে তাকে বিচারের আওতায় আনা হবে। কারণ মহান মুক্তিযুদ্ধের সময় এই তাণ্ডব লীলায় যারা অংশগ্রহণ করেছিল তারা অনেকে এখনো বেঁচে আছে, অনেকের আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতার আত্মীয়, এবং আওয়ামী লীগের সঙ্গে স্বাধীনতার পরবর্তী সময় শাহীন একটি কথা বলেছে যে পার্টনারশিপে ব্যবসা করছে। পার্টনারশিপে ব্যবসা করার উদ্দেশ্য নয়, সেই সময় যারা যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে আত্মরক্ষার জন্য, তাদের জীবন বাঁচার জন্য, সুবিধা নেওয়ার জন্যই কিন্তু তাদেরকে তাদের ছায়া দিয়েছিল। আজকে যদি ওই মহান মুক্তিযুদ্ধের সময় আমি আমার পরিবারের কোনো মানুষ হারিয়ে যেত, তাহলে এই স্বাধীনতার পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের সময় যে সুযোগ এসেছে যে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া, আমি ঠিক সেই পদক্ষেপটাই নিতাম, কিন্তু সেটা আদৌ নেওয়া হয় নাই। আমি আজকের এই সাংবাদিক সম্মেলনে বিনীত অনুরোধ করব, যাদের পরিবারের সদস্য হারিয়েছে তারা অবশ্যই অবশ্যই সেই মহান মুক্তিযুদ্ধের সময় 1971 সালের যে জঘন্য তাণ্ডব লীলা হয়েছিল সেইটার মুক্তিযুদ্ধের মাধ্যমে, এবং যারা সেই সময় জওয়ান ছিল, সেই সময় যারা বাঙালির নেতৃত্ব দিয়েছিল, তাদের কাছে এখনো দিবালোকের মতো সত্য দিনরাত ঘুরপাক খাচ্ছে। সেইগুলো তাদের সঙ্গে আলোচনা করে সঠিক তথ্য উত্থাপন করে আমার মনে হয় যে এখনই সময় আইনের আশ্রয় নেব। তো আমার বক্তব্যে আর কিছু বলার নাই। আমি আবারও বলতে চাই যে ওই সময় প্রকাশ্য ঘটনাগুলো ঘটছে, লুকায় কোনো কিছু হয়নি। তো আমার কথাবার্তা ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমিও যুদ্ধ অপরাধীদের বিচার চাই এবং মনে প্রাণে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আজকের এই সংবাদ সম্মেলন এখানেই সমাপ্তি ঘোষণা করা হবে। ধন্যবাদ সবাই। বসেন।